আর আজ সানডে সাসপেন্সে আপনার জন্য তারাদাস বন্দ্যোপাধ্যায়ের লেখা তারানাথ তান্ত্রিকের গল্প অমর জীবন। তারাদাস বন্দ্যোপাধ্যায় সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একমাত্র পুত্র। জন্ম 1947 সালের 15ই অক্টোবর, মৃত্যু 2010 সালের 18ই জুলাই। বাবার মতোই করেছেন শিক্ষকতা। রাজ্যের তথ্য ও সংস্কৃতি বিভাগের ডেপুটি ডিরেক্টর ছিলেন। তাঁর লেখা উল্লেখযোগ্য গ্রন্থ কাজল এবং কাজলের পরের পর্ব তৃতীয় পুরুষ। আমাদের আজকের গল্পটি আমরা নিয়েছি মিত্র ও ঘোষ থেকে প্রকাশিত অলাদ চক্র বইটি থেকে। আজকের গল্প পাঠে মীর, গল্পের সূত্রধার আমি দীপ। শুরু হচ্ছে অমর জীবন। মঠ লেনে তারানাথের বাড়িতে আমাদের চিরাচরিত আড্ডা বসেছে। আজ ছিল জন্মাষ্টমীর ছুটি। দুপুরের পরেই কিশোরী সেন আর আমি গল্পের লোভে হানা দিয়েছি তারানাথের বৈঠকখানায়। আমরা আসবার সময় মোড়ের দোকান থেকে কিনে আনা তারানাথের প্রিয় সিগারেট পাসিং শোয়ের প্যাকেটটা বাড়িয়ে দিলাম। এটা না হলে তারানাথের গল্পের মেজাজ আসে না। নানা রকম কথা হতে হতে নিজের ছোটবেলার গল্প বলতে আরম্ভ করল তারানাথ। সাধারণত সে নিজের পুরনো জীবন সম্বন্ধে কিছু বলতে চায় না, অন্তত সাধারণ পারিবারিক তথ্যগুলো আলোচনা করে না। বেছে বেছে কেবল অদ্ভুত আর অলৌকিক অভিজ্ঞতার গল্প শোনায়। আজ হঠাৎ কিশোরী জিজ্ঞেস করল, আচ্ছা, আপনি তন্ত্র সাধনার উৎসাহ মানে প্রেরণা পেলেন কোথা থেকে? আপনার পূর্বপুরুষদের মধ্যে কি কেউ তন্ত্রসাধক ছিলেন? মানে আমি বলতে চাইছি যে এর ধারাটা কি পরিবারে আগে থেকে ছিল? সিগারেটের শেষ অংশ ছাইদানি হিসেবে ব্যবহৃত নারকেলের মালায় গুঁজে দিতে দিতে তারানাথ বলল, তা বলতে পারো। একেবারে রক্তাম্বরধারী তান্ত্রিক কেউ না থাকলেও বাপ ঠাকুরদা প্রপিতামহের ভেতর অনেকেরই রীতিমতো সাধক শ্রেণীর মানুষ ছিলেন। এই যেমন আমার আপন ছোট ঠাকুরদা, মানে বাবার ছোট কাকা, তিনি কৈশোরেই গৃহত্যাগী হয়ে চলে গিয়েছিলেন। আপনার ছোট ঠাকুরদা আর কখনো সংসার জীবনে ফিরে আসেননি? না, তবে একবার তাঁর সন্ধান পাওয়া গিয়েছিল। সেও এক বলবার মতো গল্প। আরে বলুন না, আজকের আসর সেইটা দিয়ে শুরু হোক। বেশ বেশ, বলছি। এ কাহিনী আমার বাবার কাছে শোনা। বাবা খুব সুন্দর করে গুছিয়ে গল্প বলতে পারতেন। এ বিষয়ে তাঁর নাম ছিল। আমাদের গাঁয়ের ষোড়শী চাটুর্যের বৈঠকখানায় সন্ধেবেলায় রোজ জমাটি আড্ডা বসত। বাবা ছিলেন সেই আড্ডার প্রধান কথক। যখনকার কথা বলছি সেটা 1915 সাল হবে। আমি বাড়ি ছাড়া বহুকাল। ইউরোপে প্রথম মহাসমর সবে শুরু হয়েছে। শ্রাবণ মাসের শেষ দিক। দিন তিনেক হলো অবিশ্রাম বৃষ্টি হয়ে চলেছে। আকাশে মেঘ থাকায় সন্ধে নেমেছে একটু তাড়াতাড়ি। ষোড়শী চাটুর্যের বৈঠকখানায় সান্ধ্য আড্ডা জমে উঠেছে দারুণ। ষোড়শী চাটুর্যের আড্ডা এ গ্রামে বিখ্যাত। এমন ঢালাও তামাকের ব্যবস্থা আর কারো বাড়িতে নেই। তাছাড়া আড্ডার মধ্যে অন্তত একবার কাঁসার বাটিতে করে সর্ষের তেল দিয়ে জবজবে করে মাখা মুড়ি ছোলা ভাজা আসবেই। সেদিন হচ্ছিল গল্পের রাজা ভূতের গল্প। বাড়ির ভেতর থেকে চাল ভাজা ছোলা ভাজা এসে গিয়েছে। হুঁকো ঘুরছে হাতে হাতে। ঘরের কড়িকাঠ থেকে লোহার বাঁকানো হুকে ঝুলছে হিংসের ডবল পলতের বাতি। সজল বাতাসে সেটা সামান্য দুলছে, ফলে আড্ডাধারীদের ছায়া দুলছে বৈঠকখানার দেয়ালে। আলো ছায়ার মায়ায় জমে উঠেছে অপ্রাকৃত গল্পের আসর। আমার বাবা বললেন, আরে দূর, তোমরা বেশিরভাগই শোনা কথা বলছো, নিজেরা কিছুই দেখেনি। ওসব গল্পের মূল্য কি? নিবারণ ভাদুড়ি হুঁকোটা রাম গাঙ্গুলির হাতে ধরিয়ে দিয়ে বললেন, আদিনা, তুমি বড় বড় কথা বলছো। নিজে কি দেখেছো বলো তো হে, আমরা একটু শুনি। কেবল বড় বড় কথা বলেই তো আর বাজার গরম হবে না, কি তাই তো? ষোড়শী চাটুর্যে বললেন, সেই ভালো। চক্রবর্তী মশাই এতক্ষণ চুপ করে শুনে যাচ্ছিলেন, এবার ওর গল্পই হোক। গল্প নয়, গল্প নয়, সত্য কাহিনী। বেশ তো, তাই হোক।
পাতিরাম মজুমদার একটু ভালো মানুষ, ভীতু ধরনের লোক। আড্ডায় অনেকক্ষণ ধরে ভূতের গল্প তার পছন্দ হচ্ছিল না। এবার তিনি একটু সন্ত্রস্ত হয়ে বললেন, আজ এই পর্যন্ত থাকলেই ভালো। দেখছো তো আকাশের গতি, আর বেশি জোরে নামলে আর বাড়ি ফেরা মুশকিল হয়ে পড়বে। শুনছো মেঘের ডাক? আরে বসো, আমার চাকর তোমাকে বাড়ি পৌঁছে দেবে কোন। পাতিরাম হতোদ্যম হয়ে বসে পড়লেন। আদিনাথ কাহিনী শুরু করলেন। যে সময়ের কথা বলছি তখন আমার বয়স 12-13 হবে। শীতকাল। দোলাই গায়ে দিয়ে বাইরের দালানে বাবার কাছে বসে পড়াশোনা করছি। বাবা বসে হিসেবের খাতাপত্র দেখছেন। এমন সময় একটা ভবঘুরের চেহারার লোক এসে উঠোনে দাঁড়ালো। লোকটার বয়স আন্দাজ করতে পারলাম না, কিন্তু দেখে মনে হলো এর বয়স 30, 40, 50 বা 60 কিংবা 70 যা কিছু হতে পারে। পরনে খাটো আধময়লা ধুতি, গায়ে আধময়লা ফতুয়া, কাঁধে ভাঁজ করা রয়েছে একটা খয়েরি রঙের মোটা চাদর। এই ভয়ানক শীতেও লোকটা চাদর গায়ে জড়ায়নি। গালে খোঁচা খোঁচা কাঁচা পাকা দাড়ি, মাথায় অবিন্যস্ত ঝাঁকড়া চুল। সবচেয়ে আশ্চর্য হলো তার চোখ দুটো সোজাসুজি সামনে তাকিয়ে আছে, অথচ দেখে মনে হচ্ছে সে কিছুই দেখছে না। পাগলের মতো, কিন্তু পাগল নয়। তার দৃষ্টিতে চিন্তা সংগতির বাঁধুনি আছে। বাবা বাবা মানে ওই রামনাথ চক্রবর্তী মুখ তুলে দেখে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার? কোথা থেকে আসছো? কে তুমি? খুব মোলায়েম মৃদু গলায় সে বলল, আগে আমি একজন